লেখনীতে রিতেশিনী মহাবিশ। পর্ব 4। বিকেলের সূর্যটা টিনের চালের উপর হেলে পড়েছে। হালকা বেগুনি আর কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে পশ্চিম আকাশে, যা এই কলোনির পুরনো ইটের দেওয়ালগুলোর গায়ে বিষণ্ণ সুন্দর এক রূপ এনে দিয়েছে। বাতাসের গতি এখন একটু কম। শীতের আমেজ মাখা এই সিক্ত বিকালে পরিবেশটা একটু বেশি নিঝুম শান্ত। সামেদ আলীর আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা পেয়ারার গাছটায় ডালপালা থেকে কিছু শুকনা পাতা ঝরে পড়েছে গাছটির তলায়। আর সেখানেই বসেছে চড়ুইয়ের ছোট্ট একটা সাম্রাজ্য। মাটির উপর অ্যালুমিনিয়ামের আর মাটির ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে সংসার বেঁধে বসেছে সে। আজকের মেনু তার ঝাঁকালো। ইটের কুচি দিয়ে গরুর মাংস রান্না করেছে। পাশে একটা মাটির হাঁড়িতে লাল বানু বেগমের আজকের রান্না করা ডাঁটার অবশিষ্ট কেটে বানিয়েছে মাছের ঝোল। পড়ে থাকা পেয়ারা গাছের পাতা দিয়ে শাক বাছা, এমন নানান পদ। চড়ুই খুব নির্বিষ্ট হয়ে গাড় বাঁকিয়ে খুন্তি দিয়ে তরকারি নাড়ছে আর একমনে বিড়বিড় করে বলছে, এই দিলাম একটু হলুদ, একটু ঝাল, এবার মাংসটা সেদ্ধ হোক। একেবারে যেন পৃথিবীর সেরা রাঁধুনি সে, সাথে এক নির্দিষ্ট সংসারী বধূয়া। এমন সময় একজোড়া কালো স্যান্ডেল পরা নাদুস নুদুস পা এগিয়ে অবলীলায় চড়ুইয়ের যত্নে করা রান্নার মাংসের হাঁড়িটা লাথি মেরে উল্টা করে দিল। ইটের কুচিগুলো ছড়িয়ে পড়ল সব দিকে। চড়ুই বুড়ো কুচকিয়ে কৌতূহলী দৃষ্টিতে মাথা উঁচু করে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে মাসুম। ঠোঁট বেয়ে খিটখিট করে তেরা হাসি নামছে তার। শরীরটা বয়সের তুলনায় একটু বেশি হৃষ্টপুষ্ট হওয়ায় হাসির সাথে সাথে পুরো শরীর দুলে উঠেছে। সেই সাথে দুই হাত বড়সড় দুটো ছানার মিষ্টি, তার মিষ্টির ঝোল গড়িয়ে পড়ছে হাতের কোণ বেয়ে। মুহূর্তেই চড়ুইয়ের ফুরফুরে মনটা বিষণ্ণ হয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে এলো। রাগী কণ্ঠে এক প্রকার চেঁচিয়ে উঠল সে, এই তুমি আমার খাবার ফেলে দিলে কেন? মাসুম চড়ুইয়ের কথায় পাত্তা না দেওয়ায় ভঙ্গিতে ডান হাতের মিষ্টিটা মুখের পুরো চিবাতে লাগলো। চিবাতে চিবাতে অস্পষ্ট স্বরে বলল, ইচ্ছে হয়েছে তাই। চড়ুই একইভাবে বসে রইল কিছুক্ষণ। তারপর মাটি থেকে ইটের কুচিগুলো হাঁড়িতে তুলে নিয়ে চট করে দাঁড়িয়ে পড়ল। মাসুম তখন বাঁ হাতে মিষ্টিটা মুখে দিতে যাবে, কিন্তু আচমকা চড়ুই ওর হাত থেকে মিষ্টিটা ছিনিয়ে নিয়ে দৌড়ে মাটিতে ছুঁড়ে মারল। মাসুমের চোখ কপালে। বড় বড় চোখে একবার মাটিতে লেপটিয়ে যাওয়ার মিষ্টিটার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে চড়ুইয়ের দিকে তাকিয়ে গর্জে উঠল সে, ওই চুটকি পুটকি বাচ্চা, তুই আমার মিষ্টি ফেলে দিলি কোন সাহসে? চড়ুই একদম ডেন্ট কেয়ার ভাব নিয়ে ঘাড় নাচিয়ে সে একটা অ্যাটিটিউড নিয়ে বলল, ইচ্ছে হয়েছে তাই। মাসুম কিছুক্ষণ থমকে রইল চড়ুইয়ের দিকে। তারপর হঠাৎ করে হু হু করে হেসে উঠল। তাচ্ছিল্য স্বরে বলল, একটা নষ্ট হয়েছে তো কি হয়েছে? আব্বা পুরো 1 কেজি মিষ্টি নিয়ে আইছে। বলেই এক দৌড়ে ঘরে চলে গেল মাসুম। মিনিট খানেকের মাথায় পুরো মিষ্টির প্যাকেট নিয়ে চড়ুইয়ের সামনে এসে একটা একটা করে মুখে পুরে চড়ুইকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো।
কিন্তু চড়ুইয়ের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে মাসুমের এসব পাত্তা না দিয়ে মাথা নুইয়ে আবার তার রান্নায় ডুবে গেল। কিছুক্ষণ পর মেহরুন ঘর থেকে বেরিয়ে আঙ্গিনার দৃশ্য দেখে মেজাজ গেল তার চোটে। এগিয়ে এসে আচমকা মাসুমের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল সে। হাত থেকে মিষ্টির প্যাকেটটা কেড়ে নিয়ে ধমকে উঠল, কোন আক্কেলে গোটা প্যাকেট নিয়ে বইসস? একেবারেই এতটি মিষ্টি খাইলে বাঁচবি তুই? এমনিতেই দিন দিন তো হইতাছস হাতি, যা হাত মুখ ধুয়ে আয়। মাসুম ভোতা মুখে বাথরুমের দিকে হাঁটা দিল। এদিকে চড়ুই চোখ টিপে হাসছে। কয়েকবার নিচু স্বরে বিড়বিড় করতেও ছাড়ল না, হাতি মাছুম হাতি মাছুম। ভেতরের ঘরে জানালার পাশেই সেলাই মেশিনে কাপড় সেলাই করছে লালবানু বেগম। মেশিনের খটখট শব্দ ছাপিয়ে বারান্দা থেকে ভেসে আসা মেহেরুনের কলা গলায় আওয়াজ কানে এলো। চড়ুই বাহিরে একা খেলছে ভেবে একটু নিশ্চিত হয়েই তিনি সেলাই থামিয়ে এলেন। বারান্দায় এসে দেখলেন আঙ্গিনায় চড়ুই একাই নিজের মনে খেলছে, আশেপাশে আর কেউ নেই। শীতের আবেশ ঘোর শুরু হয়ে করছে, হিমেল হাওয়া বইছে। চড়ুইয়ের পরনে কেবল একটি পাতলা ফুল হাতা গেঞ্জি, কোমর সমান চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে পিঠে পড়ে আছে। তিনি ঘর থেকে একটা মোটা সোয়েটার আর চিরুনি নিয়ে এসে ডাক দিল চড়ুইকে, এখানে আসো চড়ুই। চড়ুই খেলা থামিয়ে উঠে দৌড় দিল বারান্দার দিকে। ভদ্রমহিলা সোয়েটারটা পরিয়ে দিলেন তাকে, তারপর চুলে চিরুনি করে একটা আচ্ছাট খোপা করে দিলেন। এতটুকু বয়সেই চুলের খোপা, ভাবা যায়? হ্যাঁ, মোটসী তার শখের রাজকন্যার প্রতিটা জিনিস মনের মতো করে সাজিয়ে তুলছে। খোপার আদলে ছোট্ট মুখটা সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। অর্ধচন্দ্রকিত কপালটা টান টান হয়ে রইল। লালবানু বেগম নয়নে দেখলেন নাতি উপচে পড়ার সৌন্দর্য। চোখ নাক ঠোঁট বুড়ো প্রত্যেকটা এখনো তাক লাগানোর মতো। টুকটুকে চিকন ঠোঁট দুটো থেকে একচিলটিয়ে সিক্ত হাসি যেন সরতেই চায় না। একদিকে আবার নাতির এরকম সৌন্দর্য নিয়ে তিনি বেশ খুশিও বটে। মেয়েদের এত সুন্দরী হাত নেই, একটু মানানসই হলেই চলে। অতিনিয়ত সুন্দরীদের ভাগ্য যেন খুব একটা সহায় হয় না। এটা অর্জনের বিনিময়ে তাদের দুটো হারাতে হয়। নিজ জীবন তো আর কর্ম অভিজ্ঞতা নেই তার। লালবানু বেগম নিজেও এককালে এমন চোখ ধাঁধানো সুন্দর ছিলেন। তার টুকটুকে সৌন্দর্য দেখে দাদাজান শখ করে নাম রেখেছিলেন লালবানু। অবশ্যই ছেলে মেয়েরাও তার মতোই হয়েছে, শ্যামলা খাটো বাপের মতো তেমন একটা নয়। এসব নানান ভাবনার মাঝেই ভদ্রমহিলা চড়ুইয়ের সারা মুখে আদর বুলিয়ে দিলে বললেন, মাটি দিয়ে খেলো না নানু, কাপড়ে ময়লা লাগবে, এমনিই খেলনাপাতি দিয়ে খেলো। শিকদার বাড়ির সুপ্রস্তুত কিচেন এখন কর্মচঞ্চল। আশা উপস্থিতি রান্নাঘরে পরিবেশটাই বদলিয়ে গিয়েছে যেমন। সারাক্ষণ এখানেই নিয়োজিত পরিচালিকাদের হাতেই বাড়ির খাবার রান্না হয় প্রতিদিন। কিন্তু আশা বেড়াতে আসলেই সে নিজেই রান্না করে। আজও তাই হচ্ছে। 3 জন পরিচালিকার মাঝে 2 জন ছুটি দিয়ে এসে নিজেই বড় ভাই আর ছোট বোনের পছন্দের খাবার রান্নায় ব্যস্ত। ধোয়া ওঠা কড়াই থেকে বড় রুই মাছ ভাজার সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে কিচেন জুড়ে। এমন সময় রান্নাঘরে প্রবেশ করল বীর, হাতে ছোট্ট একটা প্লাস্টিকের ট্রাক্টর।
খেলনাটা তার তুলনায় বেশ বড়। চোখে মুখে দারুণ উত্তেজনা তার। বীর সোজা আশার কাছে গিয়ে হাত টান দিয়ে বলে, ফুপুমণি এসো, আমার সাথে খেলা করবে চলো। আশা কড়াইয়ে মাছ ভাজতে ভাজতে খুন্তি নামিয়ে একটু পিছনে তাকিয়ে হাসি মুখে বলল, এখন তো রান্না করছি, এখন কিভাবে খেলবো বলো? তাহলে সাফওয়ানকে আসতে বলো। সাফওয়ান দাদনকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে, তুমি বরং ফুপুমণির সাথে খেলা করো। বীর মুখ গোমরা করে ফেলল। আলোয়া ফুপুমণি তো লেডি হচ্ছে, বলল বাহিরে যাবে, এখন খেলবে না। আশা একটু অবাক হলো। একটু আগেই না ফিরল সে, এখন আবার কোথায় যাবে? আশা পরিচারিকাদের চুলা দেখতে বলে বীরকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইতিমধ্যেই নেমে পড়েছে। আশা জিজ্ঞেস করলো, আরোয়া কোথায় যাচ্ছিস? বাহিরে আপু। কিছুক্ষণ আগেই না ফিরলি, এখন আবার বাহিরে কেন? কিছুক্ষণ আগে তো ভার্সিটি থেকে ফিরলাম। এখন ভালো লাগছে না ঘরে বসে থাকতে, একটু মাইন্ড ফ্রেশ করতে হবে। মাইন্ড ফ্রেশ করবি তো বীরকে নিয়ে ছাদে যা, খোলা আকাশের নিচে গিয়ে বসলেই ভালো লাগবে, স্বাভাবিকভাবে বলল আশা। কিন্তু আরোয়া তা স্বাভাবিকভাবে নিতে পারল না। কিছুটা অস্বস্তিতে হয়ে খিটখিট করে বলে উঠল, আপু সমস্যা কি? আমি কি একটু নিজের মতো করে চলতে পারবো না? আশা অবাক হলো বোনের এমন আচরণে। শীতল চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আরোয়া কোন কথা কোন দিক দিয়ে মোড় ঘুরেছিস বুঝতে পারছিস? আরোয়া যেন খুব বিরক্ত। চোখে মুখে বিরক্তি প্রকাশ করেই শান্ত গলায় বলল, সরি আপু, বাট আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে আমার জন্য, আমাকে যেতে হবে, অনুমতি দিলে যাই। আশা আর কথা বাড়ালো না, শুধু ছোট করে বলল, যা। আশা আরোয়ার পিছু টানহীন চলে যাওয়ার দৃশ্য এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। মেয়েটা স্বাধীনতা পেতে পেতে দিন দিন একটু বেশি একরোখা হয়ে উঠছে। ওরই বা কী দোষ? জন্মের পর থেকেই মাহারা। কিশোর বয়সে মাথার উপর থেকে বাবার ছায়াও সরে গেল। বড় বোন হিসেবে আশা নিজেও তো এখন স্থায়ী নয়। ছোট বোনের পাশে থাকতে পারছে না, আবার এক বড় ভাই একা করে সামাল দিতে। তাকে একটু সাহস দেওয়ার তো কোনো ভরসার হাতও নেই। এখন একটু মানসিক স্বস্তির জন্য আরোয়া যদি বাহিরের জগতে বন্ধু বান্ধবদের কাছেই ভিড় জমায়, তবে তার দায়ভারটা শুধুই তার। আশা নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই বিশাল অট্টালিকার উপর চাকচিক্যময় হলেও ভেতরটা কেবলই নীরব শূন্যতায় ছুঁয়ে আছে। বীরের কথায় ভাবনায় সুতোয় টান পড়ল আশা। যাই আমি তাহলে বুবনেলের সাথে খেলি, বলেই পা বাড়ালো বীর। কিন্তু তৎক্ষণাৎ আশা আটকে দিল তাকে। বাহুতে আদরে হাত রেখে বুঝিয়ে বলল, বীর বাবা আমার, ভুবনকে মাত্রই ঘুম পাড়িয়ে এসেছি, এখন উঠালে কান্না করে দিবে, আমাকে আর রান্না করতে দিবে না। তুমি একটু টাইটানের সঙ্গেই খেলো, ফুপুমণি একটু পরেই চলে আসছি, যাও। বীর মন খারাপ করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তার ঘরে চলে গেল। বীরের নিজস্ব একটা সুন্দর ঘর আসছে। দেওয়াল জুড়ে তার পছন্দের কার্টুন এবং মহাকাশের স্টিকার। সিলিং থেকে ঝুলছে রং বেরঙের তারা আর ছোট ছোট প্লেনের মডেল। এছাড়াও সারা ঘরে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেশি বিদেশি নানান খেলনা। সব থেকে বেশি রিমোট কন্ট্রোল প্লেন আর গাড়ি। এখানে কোনো কমতিই নেই যেন তার।
ঘরের একপাশে রাখা একটি বেবির ট্রেন্ডস হাউস। বীর হামাগুড়ি দিয়ে সেখানে ট্রেন্ডের ভেতর ঢুকে পড়ল। ভেতরের নরম বিছানার উপর আয়েশ করে হাত পা ছড়িয়ে শুয়ে আছে টান টান করে গোলগাল বাদামি বর্ণের একটা প্যারিসিয়ান বিড়াল। বীরের একাকিত্ব একমাত্র সঙ্গী। বীর নিজেও তার পাশে হাত গুটিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। বীরের উপস্থিতি লক্ষ্য করে টাইটান একবার চোখ পিটপিট করে তাকালো তার দিকে। বীরও মলিন মুখখানা দেখে বলল, মেয়াও, কি হয়েছে বীর? বীর কোনো কথা বলল না। ঠোঁট উল্টিয়ে চোখ বুজে নিল সে। টাইটান কি বুঝল কে জানে। সে উঠে বীরের দিকে এগিয়ে এসে ওর শরীর ঘেঁষে শুয়ে পড়ল। বীর এবার টাইটানের উষ্ণ নরম লোমে মুখ লুকিয়ে অভিমানী গলায় বিড়বিড় করল, আমার সাথে কেউ খেলে না টাইটান। বীরকে পাঠিয়ে দিয়ে আসার মন কাজে স্থির হতে পারছে না। বীরের মলিন মুখখানা চোখে ভাসছে বারবার। সে পাশে দাঁড়িয়ে সবজি কাটতে থাকা পরিচারিকাকে সালমা বলল, সালমা তুমি যাও, বীরের সাথে খেলো যাও, আমি বাকি কাজ সামলে নিচ্ছি। সালমা মাথা নেড়ে হাতে কাজ রেখে চলে গেল রান্নাঘর থেকে। আশা কিছুটা নিশ্চিত হয়ে রান্নায় মন দিল। বেশ কিছুক্ষণ পর তরকারিতে ঝোল দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাবল বীরের কাছ থেকে একটু ঘুরে আসবে। আশা রান্নাঘর থেকে বেরিয়ে গুটি পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। করিডোর দিয়ে হেঁটে বীরের ঘরের দরজার সামনে পৌঁছাতেই পা দুটো থমকে গেল তার। সরাসরি ঘরের ভেতর না গিয়ে দরজার আড়ালে দাঁড়ালো সে। ভেতরে থেকে যা শুনল তাতে রক্ত হিম হয়ে এলো আশার। ভেতর থেকে সালমা কর্ষণ কণ্ঠে ধমক ভেসে আসছে, কিছু একটা নিয়ে বীরকে খুব বকাবকি করছে সে। সাথে এটা ওটা শব্দ করে আসারে কাজ করছে, যেন আদরের রাজপুত্রর সাথে বাড়ির কেউ উঁচু গলায় একটা কথা বলে না অবধি তাকে কিনা এইভাবে ধমকাচ্ছে বাড়ির সামান্য এক পরিচালিকা। এই কি তবে বীরের জগতের আসল রূপ? তাদের আদরের রাজপুত্র কি এইভাবেই এই নিজম বাড়ির চার দেওয়ালের ভেতরে প্রতিদিন এভাবেই বাজে ভঙ্গিতে শাসন আর অবহেলার মধ্য দিয়ে বড় হচ্ছে? সন্ধ্যা গড়িয়ে 6টা নাগাদ শোরুম থেকে বেরিয়ে কাঁচা বাজার হয়ে বাড়ির পথে রওনা হলো মুটুসি। শীতের এই সময়ে সন্ধ্যাটা যেন একটু দ্রুতই নামে। চারদিকে ঘন কুয়াশা হালকা চাদর জমতেই শুরু করছে ইতিমধ্যে। এদিকে চড়ুই হাত পা ধুয়ে বিছানার উপর বাবু হয়ে বসেছে। সামনে খোলা একটা বই, পিঠ সোজা করে ভুরু কুচকিয়ে সে এমনভাবে বইয়ের পাতা উল্টাচ্ছে যে কেউ তাকে দেখে প্রথম সারির অন্তত মনোযোগী স্টুডেন্ট বলে ভাববে। অথচ পড়াশোনার পথটাও না করে সে বইয়ের রঙিন ছবিগুলোর দিকে তাকিয়ে আছে। পাতা উল্টে উল্টে ছবি দেখছে আর নিজের ভাষায় বিড়বিড় করে বর্ণনা দিচ্ছে সেগুলোর। এদিকে লালবানু বেগম নামাজ শেষ করে একটা ব্লাউজ আর সুইসুতোর কৌটা নিয়ে খাটের পাশের দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে পড়লেন। বয়স হয়েছে, দৃষ্টি এখন আর আগের মতো স্বচ্ছ নেই। চশমাটা নাকের ডগায় বসিয়ে কয়েকবার ব্যর্থ চেষ্টার পর অবশেষে সুতোর সুইয়ের ছিদ্র দিয়ে পার করতে সক্ষম হলেন তিনি। তারপর শুরু হয়ে গেল কাজ, সেলাই করা নতুন ব্লাউজের বোতাম লাগানো। ভদ্রমহিলা বহু বছর ধরে এই সেলাইয়ের কাজ করে আসছেন। এলাকার দর্জি হিসেবে ভালো নামডাক আছে তার। টেলার্সের থেকে মজুরি একটু কম রাখায় খদ্দের অভাব নেই। মাঝে মধ্যে তো কাজের চাপে সিরিয়াল দেওয়াও রাখার লাগে। তবে শুরুর দিকে শখের বসে যা শুরু করেছিলেন
এখন সংসারের হাল ধরতে সেটাই হয়ে দাঁড়িয়েছে মূল ভরসা। এক সময় অবশ্যই দিনগুলো এমন ছিল না। সামেদ আলী পেশায় ছিলেন কারেন্ট মিস্ত্রি। তার রোজগারের অভাব ছিল না, বেশ সচ্ছলভাবেই কেটে যেত তাদের সংসার। তখন লালবানু এই সেলাই থেকে হওয়া আয় দিয়ে শখের বাড়তি খরচগুলো মিটে যেত। কিন্তু ভাগ্য যে কখন কোন মোড় নেবে তা কেউই জানে না। 2-3 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে গেল। কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বড় একটা দুর্ঘটনার শিকার হন সামেদ আলী। বহু কষ্টে তাকে মৃত্যুর দুনিয়া থেকে ফিরিয়ে আনা সম্ভব হলেও শরীরের বাঁ পাশটা চিরতরে অবশ হয়ে আছে, মুখের এক পাশ বাঁকা হয়ে আছে। দীর্ঘকাল ধরে তিনি এখন সম্পূর্ণরূপে শয্যাশায়ী এবং অক্ষম এক মানুষ। নিজের ছোট্ট কাজটুকু করার ক্ষমতাও আজ নেই তার। সেই দিন থেকে শুরু হয়েছে তাদের নতুন জীবনযুদ্ধ। সামেদ আলী ব্যয়বহুল চিকিৎসা, ওষুধের খরচ, সংসারের খরচ, কত কিছু। কেবল এই সেলাইয়ের সামান্য টাকা দিয়ে এত কিছু সামলানো সম্ভব। সংসারে ঋণ ঢুকে গেল। সংসারে হাল ধরতে মটুসিকেও আয়ের উৎস হিসেবে টিউশনি বেছে নিয়েছিল সে। তবে কিছু দিক বিবেচনা করে মাস 3 আগে টিউশনি বাদ দিয়ে এই শোরুমের কাজটা নেওয়া। মটুসি ঘরে এসে ঢুকল। এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে ক্লান্তিকর কিছুটা ঝুলে আছে। তার ঘরে ঢোকার শব্দ পেয়ে চোরে মাথা ঘুরিয়ে তাকালো দরজার দিকে। মটুসিকে দেখে সে মাম্মা বলে খাট থেকে এক লাফে নেমে দৌড় দিল। মটুসির কোমর ঝাপটিয়ে ধরল। মটুসি বাজারের ব্যাগটা একপাশে নামিয়ে রেখে এক হাঁটু গেড়ে বসে পড়ল চোরের সামনে। মেয়ে নাকে ঘষে বলল, আমার মাম্মাটা কি করছিল? চড়ুই গাল ভরে হেসে বলল, পড়াশোনা করছিল মাম্মা। মাশাল্লাহ, তাহলে তো গিফট দিতেই হয় চড়ুই পাখিকে। মটুসি এবার সোয়েটারের প্যাকেট থেকে 2টা নক চকলেট ওয়েফার বের করে ধরল। কি এগুলো? চকলেট দেখে চড়ুই ছোট ছোট চোখে কুচকুচে কালো মণি চুড়ো হেসে উঠল যেন। সে ঠোঁট চেপে হাত বাড়িয়ে মটুসির হাত থেকে সেগুলো খপ করে লুফে নিল। তারপর ওর দিকে তাকিয়ে নিজ ভঙ্গিতে দুবার ভুরু কুচকালো। মটুসি হেসে ডান গাল দিয়ে বলল, চড়ুই টুপ করে সেখানে চুমু খেলো। এবার মটুসিও গালটা এগিয়ে দিল, সেখানেও ঠোঁট চুইয়ে চুমু খেলো চড়ুই। মটুসিও পাল্টা আদরে ভরিয়ে দিতে লাগলো চড়ুইয়ের সারা মুখ। যাও মাম্মা, বসে খাও, আমি হাত মুখ ধুয়ে আসি। চড়ুই মহা খুশি। চকলেট নিয়ে ফের বিছানার দিকে ছুটে গেল। মটুসি এবার লালবানুর বেগমের দিকে তাকালো। ভদ্রমহিলা নির্দিষ্ট মনে নিজের কাজ করেই যাচ্ছেন। মটুসি কিছুটা শাসনের সুরে বলল, আম্মা, তোমাকে না বলেছি রাতের বেলায় কাজ না করতে? এমনি চোখে কম দেখছো, এখন কি একেবারে না দেখার ইচ্ছে আছে? লালবানু বেগম চশমার উপর দিয়ে একবার তাকিয়ে মাথা ঝাঁকালেন। কিছুই হবে না, জীবন তো কম মুসিবতে নাই। এত মুসিবতের মাঝে আল্লাহর নতুন কোনো মুসিবত দিবে না, বিশ্বাস আছে খোদার উপরে। মটুসি ফোঁস করে বাঁকা নিঃশ্বাস ছাড়ল, বোঝালো মায়ের মেজাজ এখনো চটে আছে। তাই আর খোঁচাখুচি করল না সে। বাজারের ব্যাগটা নির্দিষ্ট জায়গায় রেখে হাত মুখ ধোয়ার জন্য নির্দিষ্ট বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে বেরিয়ে প্রতিদিনের মতোই কেক বানানোর প্রয়োজনে উপকরণ নিয়ে বসে পড়ল মেঝেতে। ঠান্ডার জন্য প্লাস্টার করা মেঝেগুলো মোটা একটা কার্পেট বেছানো হয়েছে, ফলে নিচ থেকে তেমন কোনো ঠান্ডা উঠে আসে না। চড়ুইকে বই খাতা নিয়ে বসিয়ে দিল। তারপর ওকে পড়া বুঝিয়ে দিয়ে নিজে লেগে পড়ল কেকের ব্যাটার তৈরিতে। কালকে 2টো কেকের অর্ডার আছে।
একটা 1 পাউন্ড আর একটা 2 পাউন্ডের। দুইটোই ভ্যানিলা ফ্লেভার বলে আলাদা করে ব্যাটার তৈরি করার ঝামেলা নেই। চড়ুই উচ্চ শব্দে পড়েছে। মূলত একটা বাংলা ছড়া মুখস্থ করছে সে। ভুল হলেই মুটুসি হাতের কাজ করতে করতে সংশোধন করে দিচ্ছেন তা। ব্যাটার তৈরি হয়ে গেলে সেগুলো দুটো মাপের পাত্রে বসিয়ে ওভেনে ঢুকিয়ে দিল মুটুসি। তারপর সব গুছিয়ে নিজেও একটা চাকরির সহকারী বই নিয়ে চড়ুইয়ের পাশে বসে পড়ল। গত বছর অনার্স শেষ হয়েছে তার। তারপরে কলেজের নিবন্ধন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। সেখানে আবেদন করে প্লিতেও উত্তীর্ণ হয়েছে মুটুসি। সামনে রিটেন আছে, তারই প্রস্তুতি চলছে তার। ভাগ্যক্রমে যদি এই চাকরিটা হয়ে যায়, জীবনের এই পথ চলা অনেকটাই সহজ হবে। মনে মনে এই প্রত্যাশা করেই বইয়ের পাতায় ডুবে গেল সে। এক ধানে পড়ার মাঝে হুট করে যেন কিছু একটা হলো চড়ুইয়ের। চট করে বই থেকে মুখ তুলিয়ে মুটুসির দিকে তাকিয়ে বলল, মাম্মা, আমার না একটু মিষ্টি খেতে মন চাইছে, সাদা সাদা মিষ্টি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।